খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, রায় বহালের আশা আসামি পক্ষের। অস্ত্র মামলায় খালাস সাবেক প্রতিমন্ত্রী বাবর। দেশ বিদেশে ডক্টর ইউনূসকে হেয় করতেই তড়িঘড়ি করে অর্থ পাচার মামলা প্রত্যাহার, দাবি আইনজীবীর। আইনসম্মত ছিল কিনা আপিল বিভাগের রায় 23 এপ্রিল। আওয়ামী লীগ নেতা গোলাপের যুক্তরাষ্ট্রের 9টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক। ঋণের নামে বিপুল টাকা আত্মসাৎ সালমান এফ রহমানের, 4 ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ। সামাজিক বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে আসছে এবারের বাজেট। গুরুত্ব পাবে ব্যাংকের স্থিতিশীলতা ও কর্মসংস্থান, জানালেন উপদেষ্টা। সংস্কার করা হবে এনবিআর। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করলেন রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষ বলছেন সর্বোচ্চ আদালত থেকে চূড়ান্ত ফয়সালা হওয়া উচিত। আপিল বিভাগেও খালাসের রায় বহাল থাকার প্রত্যাশা আসামিপক্ষের। এদিন অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বাবরকে গ্রেফতার থেকে 17 বছর সাজা দেয়া সহ সব প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন আদালত। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ 49 জনের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল করার খবর আসে বুধবার সকালে। এমনকি সে আপিল শুনানির জন্য সর্বোচ্চ আদালতের কার্যতালিকায় রাখা হয়। অনেকেরই প্রশ্ন, খালাসের রায়ের বিরুদ্ধে কেন রাষ্ট্র আপিলে গেল? যদিও আসামিপক্ষের আইনজীবী বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন সর্বোচ্চ আদালত থেকেই চূড়ান্ত ফয়সালা আসা উচিত, তবে খালাসের রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই মামলার পূর্ণাঙ্গ রায় বের হয়েছে। পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পরে রাষ্ট্রপক্ষ থেকে একটি লিভ টু আপিল দায়ের করা হয়েছে। এটি আজকে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে 24 নম্বর আইটেম আকারে শুনানির জন্য কার্যতালিকায় আছে। এখনও শুনানি অনুষ্ঠিত হয়নি। যখন শুনানি অনুষ্ঠিত হবে আমরা সেই শুনানিতে অংশগ্রহণ করব। আমরা আশা করি হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে 21 আগস্টের মামলায়, সুপ্রিম কোর্টও সেই রায়কে যথাযথভাবে আপহেল করবেন এবং বহাল রাখবেন। আলোচিত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। আর তারেক রহমান সহ 19 জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বিভিন্ন মেয়াদে সাজা হয় আরও 11 জনের। হাইকোর্টে এসে সব আসামি খালাস পান। এদিন অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। অবৈধ ঘোষণা করা হয়েছে 17 বছরের কারাদণ্ডের রায়। তার আইনজীবী বলছেন বিতর্কিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য না দেয়ায় বাবরকে অস্ত্র মামলা দিয়ে ফাঁসানো হয়। তখনকার দিনের ইমার্জেন্সি রুলস এবং বাংলাদেশের সংবিধান এবং ব্লাস্ট কেসের আলোকে এটি সম্পূর্ণটাই অবৈধ আটক আদেশ হিসেবে বিবেচিত হবে। তার আটক আদেশটাই ছিল অবৈধ, সাজাটা তো অবশ্যই অবৈধ ছিল। এই ফাইন্ডিংসের ভিত্তিতে আজকে তাকে বেকসুর খালাস করেছেন। এই মামলার মধ্য দিয়ে জনাব লুৎফুজ্জামান বাবরের আর কোনো সাজা বাংলাদেশের কোনো আদালতে থাকলো না। তিনি নির্বাচন থেকে শুরু করে সকল কিছুর জন্য আইনগতভাবে উপযুক্ত হলেন। আইনজীবীরা বলছেন 11 সময় বেগম জিয়া সহ যে কজন রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার হয়েছেন সাবেকেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যা মামলায় ফের রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল হক, ডাক্তার দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন। এছাড়া সাবেক এমপি সাদেক খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। হত্যায় জড়িত থাকার প্রমাণ থাকায় কেউ রেহাই পাবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। যে আমরা আওয়ামী লীগ করি না, যেমন কামাল আহমেদ মজুমদার বলছে যে আমি আর আওয়ামী লীগ করবো না, আওয়ামী লীগ করি না, জীবনও কোনদিন আওয়ামী লীগ করবো না। আর সাদেক খান বলছে যে আমি তো এমপি ছিলাম না, আমি আওয়ামী লীগ থেকে রাজনীতি দূরে ছিলাম। এইসব কথা বলে পার পাওয়া যাবে না। আমাদের আইন এবং মামলার সাক্ষী এভিডেন্স, তাদের বিরুদ্ধে আমাদের যথেষ্ট এভিডেন্স এবং প্রমাণ আছে যে তারা রাজপথে থেকে ষড়যন্ত্র করে এইসব হত্যার সঙ্গে তারা জড়িত। একই আদালতে যাত্রাবাড়ী, মোহাম্মদপুর ও আদাবর থানার 19টি আলাদা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে দীপুমণি, ইনু, মেনন, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও ডিএমপির সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক এমপি সাদেক খানকে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।
ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্থ পাচার মামলা প্রত্যাহারের আদেশ আইনসম্মত ছিল কিনা সে বিষয়ে 23 এপ্রিল সিদ্ধান্ত জানাবেন সর্বোচ্চ আদালত। তার আইনজীবী বলছেন, দেশে বিদেশে হেয় করতেই প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে নেয় দুদক। বাড়তি সুবিধা নয়, আইনি প্রক্রিয়ায় অধ্যাপক ইউনূস মামলামুক্ত হতে চান বলেও জানান তার আইনজীবী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম ঘোষণার পর প্রথমে শ্রম আইনের মামলা থেকে খালাস পান ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ নেয়ার 4 দিন পর অধ্যাপক ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা প্রত্যাহার করে নেয় দুর্নীতি দমন কমিশন। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর এভাবে মামলা প্রত্যাহারের কারণে বিব্রত হন এই নোবেল জয়ী। এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন তিনি। বুধবার ডক্টর ইউনূসের অর্থ পাচার মামলা প্রত্যাহারের আদেশ আইনসম্মত ছিল কিনা সে বিষয়ে শুনানি হয় সর্বোচ্চ আদালতে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার বক্তব্যও শোনেন আপিল বিভাগ। 23 এপ্রিল এ বিষয়ে রায়ের দিন ধার্য করা হয়েছে। মামলা উইথড্র করাটা সঠিক হয় নাই, এটা আদালতের উপরে একটা অবৈধ চর্চা করা হয়েছে। সুতরাং এটা আদালতের নিয়ম অনুযায়ী নিম্ন আদালতের জাজমেন্টের চার্জ ফ্রেমের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আসছি। হাইকোর্ট এটা রিজেক্ট করেছে বিগত গভর্নমেন্টের সময়। আমরা এখানে আপিল করেছি ইন টাইম। সুতরাং এই আইনের প্রক্রিয়ায় মামলাটা নিষ্পত্তি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী বলছেন, দেশে বিদেশে নেতিবাচক বার্তা দিতে সবার অগোচরে তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে নিয়েছিল দুদক। কোনো আমাদেরকে নোটিশ করলেন না, ধার্য তারিখও ছিলেন না। তারপরে আবার একই দিনে আদালত, সেই আদালত যে আদালত আমাদেরকে সময় দেয় নাই বিগত সরকারের সময়, সে একই ডেটে আবার মামলাটা প্রত্যাহার করলেন। আমরা এই সমস্ত জিনিসটা দেখতেছি আসলে পূর্ববর্তী সরকারের অনুগত ব্যক্তিরাই এই ডক্টর ইউনূসকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং মামলাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই কাজটা করেছে। প্রধান উপদেষ্টা হিসেবে বাড়তি সুবিধা নয়, আইনি প্রক্রিয়ায় অধ্যাপক ইউনূস মামলামুক্ত হতে চান বলেও জানান তার আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের 9 ফ্ল্যাট থাকার প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া 68 কোটি টাকার অবৈধ সম্পদ ও বিপুল অর্থ সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। এদিকে ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে 7,000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে। কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ব্যাংকের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক ও শেয়ার কেলেঙ্কারিতে নাম এসেছে সালমান এফ রহমানের। গেল কয়েক মাস ধরে দুদক তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে যেয়ে বেরিয়ে আসছে থলের বিড়াল। দুদকের তথ্য বলছে 2015 সালে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পদে বসেন সালমান এফ রহমান। ছেলে শায়ন এফ রহমানকে বানান ভাইস চেয়ারম্যান। বাবা ছেলে মিলে নতুন নতুন প্রতিষ্ঠান খুলে সেসব প্রতিষ্ঠানে ঋণ নিয়ে সেই টাকা বিনিয়োগ করত বেক্সিমকো গ্রুপে। এভাবে কাগজে প্রতিষ্ঠানের নামে 2,375 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে সালমান এফ রহমানের বিরুদ্ধে। যদিও দুদকের অন্য একটি নথির তথ্য বলছে অন্তত 14টি কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে আইএফআইসি ব্যাংক থেকে আত্মসাৎ করেছেন 7,129 কোটি টাকা। সবচেয়ে বেশি টাকা সরিয়ে ফেলা হয় 2022 থেকে 2024 সালে। এ ঘটনায় ব্যাংকের ডিএমডি শাহ মোহাম্মদ মঈনুদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী সহ 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। একই অভিযোগে বৃহস্পতিবার ব্যাংকের আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। আমার আইডিয়া নেই, আমি এখানে আসছি নতুন, আমি আসছি 6 মাস হয়েছে। আইএফআইসি ব্যাংক পিএলসি কর্তৃক ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে আত্মসাতের অভিযোগে এই অনুসন্ধানটা রয়েছে এবং এই অনুসন্ধান সংক্রান্তে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এদিন আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রে 9টি ফ্ল্যাট সহ 68 কোটি টাকার অবৈধ সম্পদ ও 97 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি সহ 97 কোটি 63 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ইসলামী ব্যাংক থেকে এসালাম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 1092 কোটি টাকা আত্মসাতের মামলায় 20 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক।
তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশকে হেয় করতেই মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডকে ভারতীয় গণমাধ্যম উদ্দেশ্যমূলকভাবে প্রশ্ন করেছে, এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সাংস্কৃতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, 111-এর মতো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে আওয়ামী লীগ দোষ বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে। এ সময় শিগগিরই নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। তুলসী গ্যাবার্ড উনি বাংলাদেশ নিয়ে অনেকগুলো কথা বলেছেন, যেটা ইন্ডিয়ান গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে এই প্রশ্নগুলো করে ওনার মাধ্যমে কিছু বার্তা আমাদেরকে দিতে চেয়েছে, আমরা নাকি সংখ্যালঘুদের উপরে সরকার অত্যাচার করছে। এই উত্তরটা সরাসরি বাংলাদেশের সরকার বলে দিয়েছে, অনৈতিক এই কথাগুলো বলে বাংলাদেশে মানুষের বিশ্ব দরবারে হেয় করার একটা প্রতিক্রিয়া, হেয় করার একটা প্রক্রিয়া আমার মনে হয় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো করেছে। এটা ঘৃণাভাবে আমরা প্রত্যাখ্যান করি। রাজধানীর বনশ্রীতে শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক এ রায় দেন। জানা যায় ২০২১ সালে রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকার একটি বাসায় আরবি পড়াতে গিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ করে গৃহশিক্ষক জাহিদুল ইসলাম। এই ঘটনায় খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পেয়েছেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। বিজ্ঞ আদালত আসামিকে ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং ৫০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। আমরা রাষ্ট্রপক্ষে সকল সাক্ষ্য প্রমাণাদি পেশ করলে প্রত্যেকটা আসামি সাজা হবে, এটাই বিজ্ঞ আদালত তার পর্যবেক্ষণে বলছে। এই মামলাটা বিলম্বে এজাহার করেছে, আর বিলম্বে এজাহার দায়ের করাও সেটা সন্দেহজনক। তদন্তকারী কর্মকর্তা যিনি ছিলেন তিনি এই মামলার কোনো আলামতও উনি জব্দ করেন নাই, এবং যেটা সন্দেহজনক। আমরা এই রায়ে সংক্ষুব্ধ হয়েছি, আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা রাখছি এই মামলা থেকে আমরা খালাস পাবো। দেখছেন সময় সংবাদ। অবৈধভাবে পদোন্নতি নিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ৫ কর্মকর্তা, এমন প্রমাণ মিলেছে বোর্ডের তদন্তে। তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের পর বছর পেরুলেও স্থায়ী সমাধান দিতে পারেনি পাঠ্যপুস্তক বোর্ড। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন উপসচিব সিরাজুল ইসলাম। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এনসিটিভি চেয়ারম্যানের। তবে অভিযুক্তরা বলছেন, প্রেষণে আসা কর্মকর্তাদের ষড়যন্ত্রের শিকার তারা। সাইফুল রুদ্র রিপোর্ট। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির ৫ কর্মকর্তার অবৈধভাবে প্রথম শ্রেণীতে পদোন্নতি নেয়ার খবরে তদন্তে নামে এনসিটিবি। এই তথ্যের সত্যতা যাচাইয়ে অনুসন্ধান শুরু করে সময় সংবাদ। হাতে আসে তদন্ত প্রতিবেদন। প্রতিবেদনে দেখা যায় ১৯৯২ থেকে ১৯৯৫ সালের মধ্যে এনসিটিবির উন্নয়ন প্রকল্পে অস্থায়ী নিয়োগ পান আব্দুর রশিদ, রেজাউল ইসলাম, মাহমুদা খানম, এবিএম জসিমউদ্দিন ও আব্দুল ওয়াদুদ চৌধুরী। অভিযোগে বলা হয়, মূল পদের নাম পরিবর্তন ও জ্যেষ্ঠতার শর্ত ভঙ্গ করে পদোন্নতি নিয়েছেন রেজাউল ইসলাম ও সম্প্রতি অবসরে যাওয়া আব্দুর রশিদ। কম্পিউটার অপারেটর জসিমউদ্দিনের নিয়োগ অস্থায়ী হলেও প্রথম দিন থেকে স্থায়ী দেখিয়ে পদের নাম পরিবর্তনের সুপারিশ করেছিল তৎকালীন পদোন্নতি কমিটি। অভিযোগ অস্বীকার করে নিয়ম মেনে পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানান রেজাউল ইসলাম ও জসিমউদ্দিন। আমার কাজ বিক্রি করে স্টেশনের কাছে, স্টেশনওয়ালারা কিছুই জানে না। আমরা মনে করি 100% বৈধ। আমাদেরকে হ্যারাসমেন্ট করা ছাড়া আর কিছু না। প্রতিপক্ষ হইলো আমরা বোর্ড কর্মকর্তা, আর যারা আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছেন তারা প্রেষণ কর্মকর্তা। অন্যদিকে ২০১০ সালে চাকরি স্থায়ীকরণ ও জ্যেষ্ঠতার চিঠি পাওয়া সহকারী সম্পাদক মাহমুদা খানম ও অবসরে যাওয়া আব্দুল ওয়াদুদ চৌধুরীকে ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা দেখানো হয় ১৯৯৭ সালের ১ জানুয়ারি থেকে। তদন্ত প্রতিবেদনকে ষড়যন্ত্র উল্লেখ করে পদোন্নতি প্রক্রিয়াকে বৈধ দাবি করেছেন মাহমুদা খানম। আমার তো নিজে নেওয়ার কোনো ক্ষমতা নাই। পোস্ট করে কি কোনো কেউ এই পৃথিবীতে প্রমোশন নিতে পারে? তাইলে তো সবাই নিয়ে যাইতো, তাই না? এনসিটিভির এই কর্মকর্তা জানান, তৎকালীন পদোন্নতি বোর্ডের সিদ্ধান্তের পাশাপাশি পুরো বিষয়টি যাচাই করছেন তারা। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব যে ভবিষ্যতে যাতে কোনো ধরনের
মানে যে কোনো ক্ষেত্রেই হোক, মানে আমাদের দৃষ্টিগোচর হলে বা আমাদের মানে জানা মতে কোনো কাজ আমরা মানে সেটা প্রশ্রয় দেই না এবং সেটা দিব না। আমার কোনো প্রস্তুতি হলো। এনসিটিবির চেয়ারম্যান বলছেন, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে সময়ক্ষেপণ হয়েছে। আমরা পর্যালোচনা করে দেখে যদি দেখা যায় যে আরও অধিকতর তদন্ত করার প্রয়োজন, তাহলে আমরা সেটাও করব। যদি রিভিউ করে দেখা যায় যে এটা আইন বহির্ভূতভাবে তারা কাজটা করেছেন, তাহলে তো দায়টা তাদের উপরেই যাবে। বিষয়টি তদন্ত শেষে 2020 সালে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। অভিযুক্তদের আগের পদে ফিরিয়ে নেওয়া, সুযোগ সুবিধা বাতিল করা, পরিবর্তিত পদটিকে ফিডার পদে যুক্ত করা সহ প্রতিবেদনে একাধিক সুপারিশ করা হয়েছে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। ঈদযাত্রার আগাম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় ফাঁকা রেলওয়ে কাউন্টারগুলো। তবে সামনে এসেছে বারবার অনলাইনে হিট করেও টিকিট না পাওয়ার ভোগান্তি। এদিকে সড়ক পথে ঈদযাত্রা নির্বিঘ্নে করতে সমন্বয় সভার আয়োজন করে পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলো। অতীতের চেয়ে ব্যতিক্রমী এক ঈদযাত্রা উপহার দেওয়ার আশ্বাস শ্রমিক নেতাদের। যাত্রা নির্বিঘ্ন করতে সাদা পোশাকে থাকবে পুলিশ। টিকিটের জন্য হাহাকার, দীর্ঘ লাইন। 2 দিন আগে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পাওয়ার আক্ষেপ আর প্রিয়জনের সঙ্গে ঈদ কাটানো নিয়ে শঙ্কা, সঙ্গে টিকিট কালোবাজারির চোখ রাঙানি। কয়েক বছর আগের কমলাপুর রেল স্টেশনের চিত্র এমন হলেও এখনকার প্রেক্ষাপট ভিন্ন। ফাঁকা টিকিট কাউন্টার, কমেছে কালোবাজারির দৌরাত্ম্য। তবে হাজির হয়েছে বারবার অনলাইনে হিট করেও টিকিট না পাওয়ার ভোগান্তি। পুরোটাই অনলাইন না করে কিছু অংশ যদি লাইনে দাঁড়িয়ে বা কাউন্টার থেকে টিকিট দিত, সেটা মনে হয় সর্বসাধারণের জন্য ভালো হতো। আমরা যে এই বোতাম ফোন ব্যবহার করি, কিন্তু আমরা তো অনলাইন ব্যবহার করি না, রেজিস্ট্রেশন করি নাই। আমাদের তো ভোগান্তি, আমরা তো টিকিট পাচ্ছি না। এমন সব ভোগান্তি এড়াতে আবার কেউ কেউ আগেই ছাড়ছেন ঢাকা। বলছেন ঝামেলা মুক্ত থেকে ঈদ কাটাতে চান প্রিয়জনের সঙ্গে। পর গেলে অনেক ভিড় হবে, বাচ্চাকে নিয়ে উঠতে হবে না ট্রেনে, আর এখন তো জ্যাম কম, এর জন্য আগে যাইতেছি। পরে টিকিট পাওয়া অনেক কষ্ট, অনিশ্চিত হয়ে যায়, একটু মানে নির্ঝঞ্ঝাটভাবে চলে যাচ্ছি। পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা আগে ফ্যামিলি রেখে আসি, পরে আমি আবার যাই। এদিকে সড়ক পথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন বাস কাউন্টারে সমন্বয় সভার আয়োজন করছে প্রশাসন এবং পরিবহন সংশ্লিষ্টরা। এ সময় অতীতের চেয়ে ব্যতিক্রমী এক ঈদযাত্রা হবে বলে নিশ্চয়তা দেন তারা। এছাড়া যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। ভাড়া বেশি নিয়েছে এমন কোনো অভিযোগ আমরা না শুনি। শুনতে পেলে সেই কোম্পানি শাস্তির আওতায় আসবেন, সেই শ্রমিক শাস্তির আওতায় আসবেন। অতীতের যে কোনো সময়ের তুলনায় এক নিরাপদ ব্যতিক্রম ঈদ যাত্রার আয়োজন করা হবে। গুটি কয়েক ব্যক্তি বিশেষের অন্যায় কাজের জন্য গোটা দেশের কাছে আমাদের সুনাম নষ্ট করতে দিতে পারি না। এদিন প্রশাসনের পক্ষ থেকে বাস মালিক শ্রমিকদের উদ্দেশ্যে যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ সহ চুরি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা জানানো হয়। কেউ চাঁদাবাজি করে আমরা কঠোর, আমরা ট্রাফিক পুলিশের কাছে অস্ত্র দিয়েছি, শুধু ছিনতাইকারী বা ইত্যাদি প্রতিরোধ করার না। এটা কমিশনার স্যারের নির্দেশ আছে, কোথাও চাঁদাবাজ দেখলে তাদেরকেও ধরতে হবে। আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, তাদেরকে আমরা এদের সঙ্গে নামাবো, তারাও কিন্তু উপস্থিত ওই স্পটেই বা অফিসে বিচার করে জেল দিয়ে পাঠিয়ে দিতে পারবে। ঈদে ঘরমুখী মানুষের যাত্রায় দুর্ভোগ কমাতে সব মহলের সহায়তা চান বক্তারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চাকরি স্থায়ী করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রেলওয়ে গেটকিপাররা। দুপুরে রেল ভবনের সামনে কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীরা বলেন, রেলওয়ের মান উন্নয়ন প্রকল্পের পূর্ব ও পশ্চিম অঞ্চলের অস্থায়ী গেটকিপাররা বৈষম্যের শিকার হয়েছেন। বিগত সময়ে তাদের নানা আশ্বাস দেয়া হলেও বাস্তবায়ন হয়নি। 9 মাস পর বেতন দেয়া সহ একই বেতনে 8 বছর চাকরি করছেন বলেও জানান কর্মীরা। আগামী 3 কর্মদিবসের মধ্যে চাকরি স্থায়ী না করা হলে ঈদযাত্রার প্রথম দিন অর্থাৎ 24 মার্চ থেকে একযোগে রেলপথ অবরোধ ও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুঁশিয়ারিও দেন তারা।